আমাদের হাতে আজকে যে প্রতিবেদনগুলো আছে সেগুলো পড়তে গিয়ে একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে, এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা। কিন্তু তার চেয়েও বড় খবর হয়ে উঠেছে এই হামলার পর প্রধান নির্বাচন কমিশনারের বলা মাত্র দুটো শব্দ, বিচ্ছিন্ন ঘটনা। মানে অবিশ্বাস্য ব্যাপার যে এই দুটো শব্দই পুরো রাজনৈতিক মাঠকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে। একদিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব আসছে, তো অন্যদিকে লাশের বদলে লাশ নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। আজকে আমরা 15ই ডিসেম্বর 2025-এর কয়েকটি প্রধান সংবাদপত্রের প্রতিবেদন সামনে রেখে ঠিক এই বিষয়টাই বোঝার চেষ্টা করব। কিভাবে একটি মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের নেতারা এতটা ক্ষুব্ধ হলেন, তাদের প্রতিক্রিয়া কি এবং এর ভেতরের রাজনীতিটাই বাকি। চলুন এই পুরো বিষয়টার গভীরে প্রবেশ করা যাক। ঠিক তাই। এখানে শুধু একটি হামলা বা একটি মন্তব্যের প্রতিক্রিয়া দেখাটা আমার মনে হয় যথেষ্ট নয়। আমাদের দেখতে হবে নির্বাচনের ঠিক আগে এই ঘটনা এবং তার পরবর্তী প্রতিক্রিয়াগুলো আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের কোন ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি দল বা গোষ্ঠী এই পরিস্থিতিকে ব্যবহার করে নিজেদের অবস্থান কতটা শক্তিশালী করতে চাইছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলুন বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু থেকেই শুরু করি। সিইসি এম নাসির উদ্দিন যখন বললেন এই হামলা আইন শৃঙ্খলার অবনতি নয় বা বিচ্ছিন্ন ঘটনা, তখন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিক্রিয়া ছিল খুবই কঠোর। তিনি বলেছেন, সারা দেশের মানুষ যেখানে সমবেথী, সেখানে সিইসির বক্তব্য আমাদের ক্ষুব্ধ করেছে। তিনি সরাসরি সিইসির কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। আচ্ছা, বিচ্ছিন্ন ঘটনা এই শব্দ দুটোতে এমন কি ছিল যে এতটা তীব্র প্রতিক্রিয়া হল? দেখুন, এখানে দুটো বিষয় বুঝতে হবে: সময় এবং প্রেক্ষাপট। নির্বাচন দরজায় করোনা নাড়ছে, সবার মনে নিরাপত্তা নিয়ে একটা চাপা উদ্বেগ কাজ করছে। ঠিক এমন একটা সময়ে যখন একজন সম্ভাব্য প্রার্থীর ওপর দিনের আলোতে গুলি চলছে, তখন নির্বাচন কমিশনের প্রধানের কাছ থেকে মানুষ একটা কঠোর বার্তা আশা করে। তারা শুনতে চায় যে কমিশন এটাকে খুব গুরুত্বের সাথে দেখছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা শব্দটি ঠিক তার উল্টো বার্তা দেয়। অর্থাৎ এই কথা শুনে মনে হচ্ছে যেন তিনি বিষয়টাকে হালকা করে দেখছেন। একদম। রাজনৈতিক প্রতিপক্ষরা এটাকে ঠিক এভাবেই দেখছে। তাদের কাছে এই মন্তব্যটি হলো ঘটনাটিকে এড়িয়ে যাওয়ার বা এর গুরুত্ব কমিয়ে দেখানোর একটি চেষ্টা। তাদের যুক্তি হলো এটা কোনো বিচ্ছিন্ন হামলা নয়, বরং জুলাই অভ্যুত্থানিক চেতনার উপর একটি পরিকল্পিত আক্রমণ। তাই সিইসির এই মন্তব্য তাদের হাতে একটা বড় অস্ত্র তুলে দিয়েছে। এটা শুধু পদত্যাগের দাবি জানানোর একটা উপলক্ষ নয়, এটা হলো নির্বাচনের মাঠে নামার আগেই রেফারিকে সরিয়ে দেওয়ার একটা কৌশল। তারা এই হামলাটিকে ব্যবহার করে পুরো নির্বাচনী সিস্টেমের বৈধতাকে চ্যালেঞ্জ করছে, যাতে ফল যাই হোক তাদের হাতে প্রশ্ন তোলার মতো একটা অস্ত্র থাকে। কিন্তু আমরা যদি একটু সিইসির দিক থেকে ভাবার চেষ্টা করি, হতে পারে তিনি আসলে পরিস্থিতিকে শান্ত করতে চেয়েছিলেন। একটা বড় হামলার পর বিচ্ছিন্ন ঘটনা বলে কি তিনি দেশজুড়ে একটা প্যানিক বা আতঙ্ক ছড়ানো বন্ধ করতে চেয়েছিলেন? এটা কি সম্ভব নয়? আপনার পয়েন্টটা খুবই জোরটিট। একজন প্রশাসকের দৃষ্টিকোণ থেকে দেখলে তার প্রথম কাজই হল পরিস্থিতিকে স্থিতিশীল রাখা। হয়তো তার উদ্দেশ্য সেটাই ছিল, কিন্তু রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে, উদ্দেশ্যের চেয়ে উপলব্ধির মানে পারসেপশনের গুরুত্ব অনেক বেশি। তার কথা মানুষ কিভাবে নিচ্ছে সেটাই আসল। তার এই মন্তব্য সদিচ্ছা থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে একটি অপরিপক্ক মন্তব্য হিসেবেই গৃহীত হয়েছে। কারণ এটি প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে এটা বলার যে দেখুন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা সরকারের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে। আর এই ধারণাটাই নির্বাচনী প্রক্রিয়ার জন্য সবচেয়ে বিপজ্জনক। আর এই সুযোগটা জামায়াতে ইসলামী পুরোপুরি কাজে লাগিয়েছে বলে মনে হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের এক আলোচনায় ডক্টর শফিকুর রহমান শুধু সিইসির সমালোচনাই করেননি, একই সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছেন। তিনি ঘোষণা দিয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে নাকি সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। এমনকি বিএনপিকে উদ্দেশ্য করেও বলেছেন তাদেরকেও সরকারে স্বাগত জানাবো। এটা তো বেশ বড় একটা ঘোষণা। এটা একটা অত্যন্ত কৌশলী রাজনৈতিক চাল। বড় পরিসরে দেখলে বোঝা যায় জামায়াত এখানে নিজেদের একটি আপোষকামী বা সমন্বয়কারী শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে।
জুলাই অভ্যুত্থানের পর দেশে যে একটা অস্থিরতা এবং বিভেদ রয়ে গেছে, সেখানে জাতীয় সরকারের ধারণাটা অনেকের কাছেই আকর্ষণীয় হতে পারে। এর মাধ্যমে তারা ভোটারদের এবং অন্য রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিতে চাইছে যে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়তে চায়। সংঘাত নয়, সমঝোতাই তাদের পথ, এটাই তারা প্রতিষ্ঠা করতে চাইছে। তবে এই সরকারে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু ৩টি শর্তও জুড়ে দিয়েছেন। ১. দুর্নীতি করা যাবে না। ২. বিচার বিভাগে হস্তক্ষেপ চলবে না। আর ৩. সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। এই শর্তগুলোর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? অবশ্যই এই শর্তগুলো বাতাসে ছুড়ে দেওয়া কোনো কথা নয়। প্রতিটি শর্তই এক একটা রাজনৈতিক বার্তা বহন করছে। যেমন দুর্নীতি করা যাবে না, এটা সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি স্লোগান। বিচার বিভাগে হস্তক্ষেপ না করা, এটা সরাসরি পূর্ববর্তী সরকারগুলোর দিকে আঙুল তোলা, যারা বিচার বিভাগকে ব্যবহার করার জন্য সমালোচিত হয়েছিল। আর সংস্কার প্রস্তাবের মাধ্যমে তারা জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করার দাবি করছে। অর্থাৎ এই ৩টি শর্ত দিয়ে তারা নিজেদের একটি নীতিভিত্তিক এবং আদর্শবাদী দল হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। তারা বোঝাতে চাইছে তাদের ক্ষমতার লক্ষ্য নিছক ক্ষমতা দখল নয়, বরং একটি সিস্টেমিক পরিবর্তন আনা। ওই একই আলোচনায় সাংবাদিকদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমানের একটি মন্তব্য আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। তিনি বলেছেন, ছাই দিয়ে ধরুন, কিন্তু সেই ধরা যেন ন্যায্য হয়। আমার কাছে তো এটাকে শুধু ন্যায্য সমালোচনার আহ্বান বলে মনে হচ্ছে না। এর মধ্যে কি এক ধরনের প্রচ্ছন্ন হুঁশিয়ারিও আছে যে আমাদের নিয়ে লিখতে হলে খুব সাবধানে লিখবেন, না হলে বিপদ হতে পারে? আপনার পর্যবেক্ষণটা দারুণ। এই একটি লাইনের মধ্যে দুটো দিকই আছে। একদিকে এটি গণমাধ্যমের সঙ্গে তাদের ঐতিহাসিক টানাপূর্ম বা টেন্স সম্পর্কের একটি প্রতিফলন। তিনি বলছেন আমাদের কঠোরভাবে সমালোচনা করুন, এমনকি আমাদের অস্তিত্বকে অস্বীকার করলেও সমস্যা নেই। ছাই দিয়ে ধরার অর্থ অনেকটা সেরকমই, কিন্তু সেটা যেন সত্যের উপর ভিত্তি করে হয়। এটা একটা ইতিবাচক আহ্বান। কিন্তু এর উল্টোপিঠও আছে, যেটা আপনি ধরেছেন। এর মধ্যে একটা প্রচ্ছন্ন বার্তাও আছে যে ন্যায্য সমালোচনার সীমাটা কি হবে তা হয়তো তারাই ঠিক করে দিতে চায়। অন্যায় সমালোচনা হলে তার পরিণতি কি হতে পারে, সেই প্রশ্নটা এখানে উজ্জ্ব থেকে যাচ্ছে। এটা একই সাথে গণমাধ্যমের প্রতি একটি আহ্বান এবং একটি সতর্ক বার্তা। জামাত যখন একটা আপসের সুরে কথা বলছিল, ঠিক তখনই কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে শোনা গেল একেবারে উল্টো সুর। সেখানে কিন্তু ক্ষমার কোনো জায়গা ছিল না, বরং ছিল সরাসরি প্রতিশোধের হুমকি। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের বক্তব্য তো রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। তিনি বলেছেন, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই। এবং এটাই এই পুরো ঘটনা প্রবাহের সবচেয়ে উদ্বেগজনক মোড়। জুলাই অভ্যুত্থানের পর যে একটা ক্ষমার রাজনীতি বা নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছিল, মাহফুজ আলমের এই বক্তব্য সেই ধারণাকে একেবারে ভেঙে দিচ্ছে। লাশের বদলে লাশ নেওয়ার মতো কথা সরাসরি গৃহযুদ্ধের ইঙ্গিত দেয়। এটা থেকে বোঝা যায় রাজনৈতিক ময়দান খুব দ্রুত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এটা শুধু কথার কথা নয়, এটা তাদের কর্মী সমর্থকদের জন্য একটা স্পষ্ট বার্তা, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তার এই কঠোর অবস্থানের একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, ৫ই আগস্টের পর যখন মুজিববাদীদের, আওয়ামী লীগ ও ১৪ দলীয় সন্ত্রাসীদের প্রতিটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদের সংবরণ করেছিলাম বলেই আজকে তারাই সাহস পাচ্ছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নেব আমরা আর ক্ষমা করব না। এই ক্ষমা করে ভুল করেছি, এই কথাটা তো অনেক কিছু বলে দেয়। হ্যাঁ, এই একটি বাক্যই তাদের বর্তমান মানসিকতা বোঝার জন্য যথেষ্ট। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছে একটি বার্তা দিচ্ছেন যে আগেরবারের মতো সহনশীলতা দেখানোটা ছিল একটা কৌশলগত ভুল এবং সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রস্তুতি। তারা বোঝাতে চাইছে তাদের সংযমকে দুর্বলতা হিসেবে দেখা হয়েছে, তাই এখন শক্তি প্রয়োগই একমাত্র পথ। এই ধরনের বক্তব্য তাদের কট্টরপন্থী সমর্থকদের উজ্জীবিত করে এবং যে কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের জন্য ক্ষেত্র প্রস্তুত করে। আর শহীদ মিনারে সেই সমাবেশের প্রায় প্রতিটি বক্তব্যেই খুব জোরালোভাবে ভারত প্রসঙ্গটি উঠে এসেছে। ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে, এই ধারণার ওপর ভিত্তি করেই তারা পুরো সুরটা বেঁধেছে।
মাহফুজ আলম তো সরাসরি বলেছেন, লড়াই দেশের বাইরে গেলে মুক্তির লড়াইও এ দেশের বাইরে যাবে। এখানে যা হচ্ছে তা হলো একটি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে ভূ-রাজনৈতিক বা জিওপলিটিক্যাল মাত্রায় নিয়ে যাওয়া। এটা একটা খুব পুরনো এবং কার্যকর কৌশল। যখন আপনি দেশের ভেতরে কোনো সমস্যায় পড়েন, তখন একটি বাইরের শত্রু তৈরি করতে পারলে ভেতরে সব বিভেদ ভুলে সমর্থকদের ঐক্যবদ্ধ করা সহজ হয়। এখানে ভারতকে সেই প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে। বক্তারা অভিযোগ করছেন যে ভারত জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এর মাধ্যমে তারা একটা তীব্র জাতীয়তাবাদী আবেগ তৈরি করতে চাইছে। এই আবেগটা তো হুমকির পর্যায়েও চলে গেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বান নাহিদ ইসলাম বলেছেন, ভারতের স্বাধীনতাও নাকি বাংলাদেশের ওপর নির্ভরশীল। আর সবচেয়ে সরাসরি হুমকিটা দিয়েছেন এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এটা চলতে থাকলে আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেব। এটা কি শুধু কথার কথা, নাকি এর মধ্যে সত্যি কোনো গুরুতর হুমকি আছে? না, এটা একেবারেই কথার কথা নয়। বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার হুমকি একটি মারাত্মক কূটনৈতিক উস্কানি। সাধারণত রাষ্ট্র এই ধরনের ভাষায় কথা বলে না। একটি রাজনৈতিক সমাবেশ থেকে এই ধরনের বক্তব্য দেওয়াটা প্রমাণ করে যে পরিস্থিতি কতটা উত্তপ্ত এবং তারা কতটা মরিয়া। তারা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেদিকেই ইঙ্গিত করছে। ওই অঞ্চলটা ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। এই হুমকির মাধ্যমে তারা ভারতকে বার্তা দিতে চাইছে যে, তোমরা যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করো, তাহলে আমরাও তোমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে অস্থিতিশীল করার ক্ষমতা রাখি। এটা একটা অত্যন্ত বিপজ্জনক খেলা। এই সব কিছুর পাশাপাশি স্বাভাবিকভাবেই সিইসি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং এনসিপির নাহিদ ইসলাম দুজনেই বলেছেন, এই হামলার দায় নিয়ে তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। এটাই প্রত্যাশিত ছিল। যে কোনো বড় ঘটনার পর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগের দাবি ওঠে। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হল, টার্গেট শুধু দুজন ব্যক্তি নন, বরং পুরো সিস্টেম। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই দুটো প্রতিষ্ঠান একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগেই যদি এই প্রতিষ্ঠানগুলোর প্রধানদের বিরুদ্ধে অনাস্থা তৈরি করা যায়, তাহলে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলা সম্ভব। আমরা আলোচনার শুরুতে যে বলছিলাম, রেফারিকে সরিয়ে দেওয়ার কৌশল, এটা ঠিক তাই। আর এই আন্দোলন শুধু পদত্যাগের দাবিতেই থেমে নেই। নাহিদ ইসলাম মঙ্গলবার রাস্তায় প্রতিরোধ যাত্রা করার ঘোষণা দিয়েছেন। আর হাসনাত আব্দুল্লাহ তো আরও এক ধাপ এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের ধরে ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। এই বিষয়টা কিন্তু আরও গভীরে যাচ্ছে, তাই না? শুধু রাজনৈতিক নেতা নয়, এখন টার্গেট করা হচ্ছে শিক্ষাঙ্গন, মিডিয়া। একদম। এখানে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যায়। শরীফ ওসমান হাদির ওপর হামলাটা ছিল একটা স্ফুলিঙ্গের মতো, আর সেই স্ফুলিঙ্গ এখন একটা দাবানলের সম্ভাবনা তৈরি করছে। বিভিন্ন দল ও গোষ্ঠী এই হামলাকে নিছক এক ব্যক্তির ওপর হামলা হিসেবে না দেখে জুলাই বিপ্লবের ওপর হামলা হিসেবে চিত্রিত করছে। এটি তাদের সমর্থকদের ঐক্যবদ্ধ করার একটি কার্যকর কৌশল, এবং এর ফলস্বরূপ রাজনীতিক বিতর্কের ভাষা ক্রমশ কঠোর ও সংঘাতময় হয়ে উঠছে। গণপ্রতিরোধ, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া, লাশের বদলে লাশ, এই শব্দগুলো কোনোভাবেই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের ইঙ্গিত দেয় না, বরং এটি একটি সংঘাতময় ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করছে। রাজনৈতিক অঙ্গনের চাপা উত্তেজনা, অবিশ্বাস এবং পুরনো বিভেদগুলোকে আবার একেবারে সামনে নিয়ে এসেছে। সিইসির একটি ছোট মন্তব্যকে কেন্দ্র করে একদিক দিয়ে যেমন জাতীয় সরকারের মতো সমন্বয়ের প্রস্তাব আসছে, যা আপাতদৃষ্টিতে বেশ উদার, তেমনি অন্যদিকে লাশের বদলে লাশ নেওয়ার মতো চরম সংঘাতের হুমকিও দেওয়া হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে ভারত বিরোধী একটি কঠোর মনোভাব, যা বিষয়টিকে আন্তর্জাতিক মাত্রাও দিয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল এবং পরিবর্তনশীল। সূত্রগুলো আমাদের মনে করিয়ে দেয়, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল পুরনো বিভেদ ভুলে একটি নতুন ঐক্যবদ্ধ জাতি গঠন করা। কিন্তু এই ঘটনা এবং তার প্রতিক্রিয়া সেই চেতনার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আজকের আলোচনা শেষে ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই।
ভাবার বিষয় হল এই যে ভিন্ন ভিন্ন সুর আমরা শুনছি, সমন্বয়, সংঘাত, জাতীয়তাবাদ, এগুলো কি আসলে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন কৌশল, নাকি একটি বড় আন্দোলনের ভেতরেই থাকা ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষার প্রকাশ? এবং নির্বাচনের দিকে দেশ যত এগোবে, এই সুরগুলোর মধ্যে কোনটি শেষ পর্যন্ত সবচেয়ে জোরালো হয়ে উঠবে এবং দেশের গতিপথ নির্ধারণ করে দেবে?